বিকেল থেকে রাত পর্যন্ত তারা কেন সচিবালয়ে অবস্থান করছেন, কেন কর্মকর্তাদেরকে জিম্মি করে রাখছেন, একটা আইনেরই রক্ষক একটা পক্ষ, এদের কাছ থেকে এটি প্রত্যাশিত নয়। দর্শক, সংবাদের এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে কোথাও অবনতি কোথাও উন্নতি, বন্যা পরিস্থিতি। আনসারের ৩৭৭ সদস্য কারাগারে। জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে $৪৮ কোটি। সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া। ইত্তেফাকের শিরোনাম দেখব গাজী টায়ারে লুটপাটের পর অগ্নিসংযোগ, নিখোঁজ ১৭৬। ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়, নতুন করে পানিবন্দী আরও ২ লাখ পরিবার। সমকাল শিরোনাম করেছে এখনও স্বজনের খোঁজে মানুষ, বন্যায় ২৩ প্রাণহানি, ১১ জেলায় ক্ষতিগ্রস্ত ৫৭ লাখ। আগুন, লুটপাট, নিখোঁজ ১৭৫ জনের পরিণতি কি? রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, সেটি নিয়ে এরকম শিরোনাম রয়েছে। বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছে দুর্ভোগ আতঙ্কে রাত দিন, বন্যা কোথাও বাড়ছে কোথাও কমছে, পানি যাচ্ছে ক্ষত। খুলে দেওয়া হলো ফারাক্কার ১০৯ গেট, জামাত নিষিদ্ধের গেজেট প্রত্যাহার যে কোনো সময়। যুগান্তরের শিরোনাম ৩ জেলায় বন্যার অবনতি, আনসারের বিক্ষোভ ষড়যন্ত্র দেখছে সরকার, ৩৯০ জন কারাগারে। সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে, প্রধান উপদেষ্টা। দেশ রূপান্তর, স্বাস্থ্য ছিল সাচিপে বন্দি, লুটের ভাগাভাগি থেকে আগুন, দুর্গমে দুর্গতদের আহাজারি। বন্যা পরিস্থিতির শিরোনাম এটি রয়েছে। বণিক বার্তা শিরোনাম করেছে জ্বালানি তেলের দাম কবে কমবে অন্তর্বর্তী সরকার। সরকার প্রত্যেকের অধিকার সুরক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনূস। ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। দ্য ডেইলি স্টার, রিলিফ ডেলিভারি ইজ নাও দ্য চ্যালেঞ্জ, 4 more die, new areas flooded in নোয়াখালী, কুমিল্লা। এসালম বেয়ার্ড ফ্রম ফান্ড ট্রান্সফার, ক্যাশ আউট এলসি ওপেনিং, ব্লেজ আন্ডার কন্ট্রোল আফটার 22 hours, গাজী টায়ার্স ফ্যাক্টরি। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। খুব সব পত্রিকার যে শিরোনামগুলো স্বাভাবিকভাবে আসছে, সেটি প্রধান হিসেবে যেটি আমরা দেখতে পাচ্ছি যে বন্যা পরিস্থিতি। আপনি জানেন যে গত কয়েকদিনে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি চলছে এবং সেখানে খুব ভয়াবহ পরিস্থিতি চলছে। আমাদের দেশের সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, অন্যান্য বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করলেও আমরা সেখানে পরিস্থিতি এতটাই খারাপ যে এমন বলা হচ্ছে যে সেখানে না গেলে পরিস্থিতিটা বোঝা যাবে না। এই বন্যা পরিস্থিতি তো এটি আমাদের দেশে বিভিন্ন সময়ে হয়ে থাকে, কমন একটি বিষয়। এবারের বিষয় কি ভিন্ন কিছু? হ্যাঁ, অবশ্যই। আপনার বিষয় হচ্ছে যে প্রতি বছরই আমরা বন্যা, খরা আর নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ঝঞ্ঝা সহ সব দুর্যোগ মোকাবেলা করেই আমরা বীরের জাতির মতো টিকে আছি। তো বন্যার বিষয়টি সেটি হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে যে উজান, আমাদের উজানে ভারত আমরা জানি। তো ভারতে যদি বৃষ্টিপাত বেশি হয়, সেই উজানের ঢল এবং পাহাড়ের ঢল সব মিলে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বাট সব বছরই যেটা ঘটে সেটা হচ্ছে যে এর একটা আগাম বার্তা থাকে, মানুষের একটা প্রস্তুতির সুযোগ থাকে। আপনি যেটা ব্যতিক্রমের কথা বললেন, এই বছর সেরকম কোনো আগাম পূর্বাভাস ছিল না, আগাম বার্তা ছিল না, যে কারণে এবারের বন্যাটা মানে মোকাবেলা করতে যে খুব বেশি কষ্ট হচ্ছে। কিন্তু সেই সাথে আরেকটি কথা যে আগাম বার্তার বিষয়টার সাথে আর কি আমি যেটি জানতে চাই যে এত বেশি পানি কি হয়েছিল, কেন? না সেই কথাটি জানতে চাই। সেখানে কি ব্যতিক্রম কিছু আছে? হ্যাঁ, অবশ্যই। ওই এলাকার মানুষরা বলছেন, যারা বয়স্ক মানুষ, ৭০-৭৫ বছর বা এরকম বয়সী মানুষেরা বলছেন যে তারা তাদের জীবদ্দশায়, তাদের জীবনে এই এত পানি দেখেননি। বিষয়টা এবছর যেভাবে এসছে যে মানে ধরেন যে একটা পুকুর, একটা নিচু জায়গা, চারপাশ থেকে পানি এসে বা কোনো এক পাশ থেকে পানি এসে পুকুরটা ভরতে যতক্ষণ লাগে, চট করে পানি গড়িয়ে সেটি ভরে গেছে। এইরকমভাবে ফেনী অঞ্চলে বিশেষ করে এইভাবে
ভাবে বন্যাটা হয়েছে, যার জন্য মানুষের কোনো প্রস্তুতি ছিল না, কোনো কিছু মূল্যবান জিনিসপত্র ঘরের কোনো কিছু সরাতে পারেনি, শুধুমাত্র জীবন রক্ষা করার জন্যই তারা নিরাপদ আশ্রয়ে গেছেন। এবং এর মধ্যেও দুঃখজনকভাবে যে বড় একটা প্রাণহানি আমরা জানি, এখন পর্যন্ত 23 জনের প্রাণহানির খবর আছে, আরও বেশ কিছু মানুষ যেগুলো মানে সংবাদে আসে নাই, গণমাধ্যমে আসে নাই, অনেক খবর এরকম হ্যাঁ, কিন্তু জানা গেছে যে এমন দুর্গম এলাকা আছে যে যেখানে এখনো মানুষ কি অবস্থায় আছে জানা যায়, হয়তো এমন হতে পারে যে কেউ যেতেও পারেনি, এখনো যেতে পারেনি, অবস্থা আছে তারা জানাই যায়নি। হ্যাঁ, এইরকমই বিষয়টা, আল্লাহ সহায় হোক আমাদের। আমি একটু জানতে চাই, মানে এই যে এত বেশি পানি যে হলো, এটি একটি গুজব বা একটি কথা আমাদের কানে আসছে, আপনিও জানেন সেটি, সাধারণ মানুষও সেটি বলতে চায় যে হুট করেই মানে ভারত থেকে এত বেশি পানি কেন আসলো, তারা কি অন্য বছরের তুলনায় এবার কি বেশি রকম পানি ছেড়ে দিয়েছে, বেশি কপাট খুলে দিয়েছে? হ্যাঁ, সেই রকম হতে পারে। ডাম্বুর ড্যাম একটা জলবিদ্যুৎ কেন্দ্রের যে ড্যামটা দরজাগুলো খুলে দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে হতে পারে যে ভারতে, মানে আমরা যেটা জানি যে ওজনের প্রভিন্সগুলোতে, ভারতীয় প্রভিন্সগুলোতে বৃষ্টি ছিল বেশি, এবছর এমনি একটু বেশি বৃষ্টি। বাংলাদেশের জন্য এখনও কিন্তু বৃষ্টির মৌসুম না, ভাদ্র মাস চলছে, এই সময়ে আগস্ট মাসে এতটা বৃষ্টি হয় না, বর্ষা মৌসুমে আমরা জানি বৃষ্টি হয়। তো সেখানে প্রবল বৃষ্টিতে পানির পরিমাণ সেখানে বাড়তে পারে, এবং তারা যখন খুলে দিয়েছে, আমাদের এখান থেকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে যে তারা বিনা নোটিশেই এটি খুলে দিয়েছে, যার কারণে দুর্যোগ বড় হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রত্যাশা করি যে আসু একটি সমাধান হবে এবং মানুষ যারা কষ্টে আছে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুক এবং স্বেচ্ছাসেবী মানুষের মধ্যে তারা হোক। আমি আরেকটি বিষয় যেতে চাই, যুগান্তর পত্রিকার শিরোনাম, সব পত্রিকায় আসছে যে আনসারদের যে একটি বিক্ষোভ, আপনি জানেন 390 জনকে কারাগারে পাঠানো হয়েছে চাকরি জাতীয়করণ, বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। জি, 390, কোনো মিডিয়া বলছে 377 আর কি। হ্যাঁ, সেটি আমার কাছে মনে হয়, যদিও একটি বিচারাধীন বিষয়, এটি নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নেই, তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে গত পরশুদিন তারা যখন, আনসাররা যখন আন্দোলন করে সচিবালয়ে অবস্থান নেন, তারা অবৈধ কাজ করেছেন, তারা তো আইনের রক্ষক একটা লেভেলের, হ্যাঁ, তো সেখানে সচিবালয়ে তারা অনধিকার প্রবেশ করেন, একটা জোর জবরদস্তি করেই সেখানে কর্মকর্তাদেরকে জিম্মি করেন, বন্দি করেন। কিন্তু তার আগে এবং পরবর্তীতে সেইটা রাতে আমরা জানি যে সেটা একটা সংঘর্ষের রূপ নেয়। তাদেরকে প্রতিহত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আসে, তখন সচিবালয়ের সামনের রাস্তাগুলো একটা পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহতের খবরও আমরা জেনেছি। তো এখানে বিষয় যেটা শেষ হচ্ছে, ওই দিন বিকেলবেলায় স্বরাষ্ট্র সচিব মহোদয়ের সঙ্গে তাদের কয়েকজন প্রতিনিধির কথাবার্তা হয়েছে, এবং আমি যতটুকু জানি যে তাদের মূল দাবিটা মেনে নেওয়া হয়েছে, এবং অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে স্বরাষ্ট্র সচিব বলেছেন যে আলোচনার মাধ্যমে একটা কমিটি গঠন করে সবগুলো যৌক্তিক দাবি বিবেচনা করা হবে। এরপরে সেই বিকেল থেকে রাত পর্যন্ত তারা কেন সচিবালয়ে অবস্থান করছেন, কেন কর্মকর্তাদেরকে জিম্মি করে রাখছেন, হ্যাঁ, একটা আইনেরই রক্ষক একটা পক্ষ, এদের কাছ থেকে এটি প্রত্যাশিত নয়। যে সে কারণেই এই পরিস্থিতি, সেটিও একটি সমাধানে আসবে, আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে।